নমস্কার বন্ধুরা, সোমস ক্লাসরুমে তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজকের আমাদের আলোচনার বিষয় একাদশ শ্রেণীর পাঠ্য গল্প তেলেনাপোতা আবিষ্কার। লেখক প্রেমেন্দ্র মিত্র। প্রেমেন্দ্র মিত্র অস্থিরতা, অনিশ্চয়তা, হতাশা, অসহায়তা ইত্যাদির যে কল্লোলীয় পটভূমি, সেই পটভূমিতেই তার আগমন। দ্বিধা দ্বন্দ্বময় পরিবেশে সুন্দরকে খুঁজে বেড়ানোই তার এক বড় বৈশিষ্ট্য। সমকালীন যে যুগ মানুষের যন্ত্রণা ও নৈরাশ্য, তার মধ্যেই তিনি আনন্দের সাথে কল্যাণকে মিশিয়ে তোলার এক অভাবনীয় চেষ্টায় হয়েছিলেন ব্রতী। তাই তার সমকালীন যুগযন্ত্রণাকে একেবারে গিলে ফেলে তিনি হয়ে উঠেছিলেন নীলকণ্ঠ। হ্যাঁ, নীলকণ্ঠ শিব। তার সেই অনুভব একদিকে যেমন যুগের পক্ষে ছিল, সেরকমই ছিল যুগের বিপরীতেও। এই চরম বৈপরীত্যের হাত ধরেই বেরিয়ে এসেছিল একের পর এক গল্প, কবিতা, উপন্যাস ইত্যাদি। তেলেনাপোতা আবিষ্কারও সেই সমস্ত ভাবনারই ফসল। এবার যে কথাটা বলার তা হলো, এই তেলেনাপোতা আবিষ্কার গল্পটি প্রথমে স্থান পেয়েছিল কুড়িয়ে ছড়িয়ে এই গল্পগ্রন্থে। পরে অবশ্য প্রেমেন্দ্র মিত্রের শ্রেষ্ঠ গল্প নামক গল্প সংকলনে গল্পটিকে স্থান দেওয়া হয়। লেখকের আরও বেশ কিছু উল্লেখযোগ্য গল্পের মধ্যে পড়ে স্টোভ, শুধু কেরানি, সংসার সীমান্তে, মহানগর, সাগর সঙ্গমে ইত্যাদি। এই তেলেনাপোতা গল্পের বিষয়বস্তুতে কাহিনী অংশ কিন্তু খুবই সামান্য। আমরা গল্পের কাহিনীটিকে প্রথমে চট করে একবার দেখে নিই। আমি আশা রাখছি যে আমার শ্রোতা বন্ধুরা এবং ছাত্রছাত্রী ভাই বোনেরা প্রত্যেকেই গল্পটিকে পড়ে ফেলেছে বা ফেলেছ। আমি সেই আশা নিয়েই গল্পের কাহিনীর কিছুটা অংশ বা কাহিনীটিকে আমরা কিছুটা কয়েকটা দৃশ্যে ভাগ করে প্রথমে বলে নেব। যেমন ধরো, প্রথম দৃশ্যে দেখা যায় নায়ক ও তার দুই বন্ধু ঘাম ধুলো মেখে বাসে চড়ে 2 ঘন্টার পর এক অজানা জায়গায় এসে উপস্থিত হয়। তারপরে গরুর গাড়িতে চেপে অন্ধকার ঠেলে হাজির হয় তেলেনাপোতায়। দ্বিতীয় দৃশ্যে দেখা যায় এক বিশাল আয়তন জীর্ণ অট্টালিকায় তারা রাত্রিবাস করবে এবং নায়ক সেই বাড়ির ভাঙা ছাদ থেকে দূরের আরেকটি ভগ্নপ্রায় অট্টালিকায় দেখতে পাবে এক ছায়ামূর্তি। হ্যাঁ, নারীর ছায়ামূর্তি। পরের দৃশ্যে দেখা যাবে যে নায়ক বা কথক পুকুর ঘাটে বসে মাছ ধরছে। একই সাথে সেই রাত্রির ছায়ামূর্তির মতোই বা রাত্রির ছায়ামূর্তির সাথে সাদৃশ্যযুক্ত এক বাস্তব নারীর দর্শন পাওয়া যাবে, যার নাম যামিনী। চতুর্থ দৃশ্যে দেখা যাবে যামিনীর মায়ের কাছে গল্পকথকের যামিনীকে বিয়ে করার প্রতিশ্রুতি দান এবং রোমান্টিক বিষাদক্ষুণ্ণ মন নিয়ে শহরে ফিরে আসা। উপসংহার কি দিয়ে হচ্ছে? উপসংহারে দেখা যাবে যে শহরে ফিরে এসে তেলেনাপোতার কুয়াশাময় যে স্মৃতি, সেই স্মৃতি হাতড়াতে দেখা যাবে গল্পকথককে। পরে সেই গল্পকথক আক্রান্ত হবেন ম্যালেরিয়া জ্বরে এবং সুস্থতার পর তার মনে আর তেলেনাপোতার কোনো স্মৃতিই অবশিষ্ট থাকবে না। তা দূরের কোনো এক অন্ধকার রাজ্যের বাসিন্দা হয়ে উঠবে। এই গেল মূলত তেলেনাপোতার গল্প। আমরা এই গল্পকে ভিত্তি করে বেশ কিছু বিষয়কে একটুখানি জেনে নেব। কি কি সেই বিষয়? যেমন ধরা যাক, তেলেনাপোতা আবিষ্কার গল্পটি আত্ম আবিষ্কারের গল্প। এরকম দ্বিতীয়, গল্পের যে কথক চরিত্র তার সম্পর্কে কিছু কথা, এবং কথক চরিত্রের পাশাপাশি নিরঞ্জন বলে যে চরিত্রটি উঠে এসেছে সেই চরিত্র সম্পর্কে কিছু কথা। তৃতীয়তে আমরা জেনে নিতে পারি যামিনী এবং তার মাকে। চতুর্থতে গল্পের নামকরণ
উপস্থাপনা রীতি ইত্যাদি সম্পর্কে আমরা কিছু বিষয় আলোচনা করে নিতে পারি। প্রথমে আমরা জেনে নিই তেলেনাপোতা আবিষ্কার গল্পটি কেন আত্ম আবিষ্কারের গল্প। আত্ম আবিষ্কার বলতে কি? আত্ম অর্থাৎ নিজেকে খুঁজে পাওয়া, আত্ম আবিষ্কার অর্থাৎ নিজেকে খুঁজে পাওয়া। কিভাবে আমরা নিজেকে খুঁজে পাবো এই গল্পটির মধ্যে দিয়ে, তাই প্রেমেন্দ্র মিত্র দেখিয়েছেন। প্রেমেন্দ্র মিত্র মূলত দেখিয়েছেন যে শহুরে পরিবেশে বসবাসকারী যেই মানুষজন, তাদের মধ্যে বেশ কিছু চিন্তা ভাবনা কাজ করে থাকে। এই মানুষজনকে মূলত আমি কেন্দ্রীভূত করছি মধ্যবিত্ত এই টার্মটাকে ইউজ করে। মধ্যবিত্ত পরিবেশে যেই মানুষজন বসবাস করছে, মধ্যবিত্ত জীবন যেই সমস্ত মানুষ লিড করে চলেছেন, তাদের মধ্যে এক রোমান্টিক ভাবপ্রবণতা কাজ করে থাকে। তারা শহুরে যে যান্ত্রিক পরিবেশ, সেখান থেকে নিস্তার পাওয়ার জন্য কিছুদিনের জন্য চলে যায় কোনো গ্রাম্য পরিবেশে। সেখানে গিয়ে গাছপালা সবুজের মধ্যে নিজেকে খুঁজবার চেষ্টা করে। গল্পের কথকও কিন্তু তাই করেছেন। তিনি কি করেছেন? সমস্ত ঝুট ঝঞ্ঝাট, কাজ, অফিস কাচারি সবকিছু ফেলে দিয়ে হঠাৎ করে মাছ ধরার নেশায় এসে উপস্থিত হয়েছেন তেলেনাপোতায়। তিনি সেখানে এসে কি দেখতে পাচ্ছেন? তিনি সেখানে এসে দেখতে পাচ্ছেন যে এক অদ্ভুত জায়গা, এক গ্রামের মায়াময় মোহময় নিস্তব্ধ পরিবেশ। কেমন? পরে সেই গ্রামেরই এক অসহায় মা এবং তার মেয়েকে দেখে মারাত্মকভাবে আবেগপ্রবণ হয়ে উঠছেন গল্পের কথক। গল্পের কথকের সাথে আবেগপ্রবণ হয়ে উঠছি আমরাও। আমাদের এই মধ্যবিত্ত মানসিকতা জেঁকে উঠছে একেবারে। একই সাথে আমরা নিজেদেরকে কোথাও না কোথাও একটা খুঁজে পেতে পারছি। পরবর্তী সময়ে গল্পের কথক যখন অসহায় মা অর্থাৎ যামিনীকে বিয়ে করার প্রতিশ্রুতি দান করছেন, তার মধ্যেও আমরা নিজেদের কোথাও একটা দেখতে পাচ্ছি। কিভাবে দেখতে পাচ্ছি? হয়তো এটা বোকা বোকা অনেকটা শোনাচ্ছে, কিন্তু হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি নিজেদের। এক অসহায় পরিস্থিতিতে বসবাসকারী কোনো মহিলাকে সাহায্য করার জন্য আমরা এগিয়ে এসেছি, এটা ভেবেই দেখতে পাচ্ছি। গল্পকথকের বন্ধু বান্ধব, তাদের মধ্যে আমরা নিজেদের কিছু পরিচিতের ছাপ পাচ্ছি। এক পরিচিত জগৎকেই আসলে আমরা এই গল্পের মধ্যে খুঁজে পেতে পারছি। ইত্যাদির মধ্যে দিয়ে আমরা বলতে পারি যে তেলেনাপোতা আবিষ্কার আসলে একটা আত্ম আবিষ্কারেরই গল্প। এই গল্পের মধ্যে দিয়ে শহুরে পরিবেশে বসবাসকারী মধ্যবিত্ত যে মানুষ, তারা নিজেদের খুঁজে পেতে পারেন। দ্বিতীয় কথায় আমরা চলে যাব কথক চরিত্রে। এই চরিত্রটি নির্মাণে প্রেমেন্দ্র মিত্রের যে তীব্র কবিসুলভ রোমান্টিক মন, তারই ছাপ আমরা দেখতে পাই। এক মধ্যবিত্ত পরিবারের মানুষ গল্পের কথক, শহুরের পরিবেশের মধ্যে আবদ্ধ তার জীবন। সে হঠাৎ করে মাছ ধরার তাগিদে এসে উপস্থিত হচ্ছে তেলেনাপোতায় তার দুই বন্ধুর সাথে। পরে সেই দুই বন্ধুরই এক বন্ধুর কোনো দুরাগত আত্মীয়ের মেয়ে যামিনীকে হঠাৎ করে এক মুহূর্তে কাছের করে পেতে চাইছে, বিয়ে করতে চাইছে, প্রতিশ্রুতি দিয়ে বসছে যামিনীর মাকে। পরে বিষাদক্ষুণ্ণ মন নিয়ে ফিরে আসছে শহুরে পরিবেশে, অভ্যস্ত হয়ে যাচ্ছে আবার তার সমস্ত জীবনাচরণে। তারপরেই হঠাৎ এক অসুস্থতা গ্রাস করছে গল্পের কথককে। গল্পের কথক সেই অসুস্থতার কবলে পড়ে আক্রান্ত হচ্ছেন এক প্রবল ভাবনায়। এই অসুস্থতা, এই যে ম্যালেরিয়া রোগ, এটা কিন্তু একরকমের সিম্বল। কিসের সিম্বল? শহুরে ধ্যান ধারণার সিম্বল। শহুরে পরিবেশে বসে আমরা গ্রামের স্মৃতি রোমন্থনই করতে পারি কেবলমাত্র, সেই গ্রামের একজন হয়ে উঠতে পারি না। এ তার সিম্বল। গল্পের কথকও
কিছুটা সেরকমই হয়ে উঠেছেন। এই গল্পের কথকের মধ্যে দিয়ে লেখক প্রেমেন্দ্র মিত্র আর কি বোঝাতে চেয়েছেন? যে মধ্যবিত্ত মানুষের যে প্রতিশ্রুতি দান এবং প্রতিশ্রুতি ভঙ্গ, এই বড় ব্যাপারটিকেই বোঝাতে চেয়েছেন। গল্পের কথকও এক মধ্যবিত্ত সমাজের প্রতিনিধি হিসেবে যামিনীর মায়ের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেই প্রতিশ্রুতি ভেঙেও ফেলেছেন। দুঃস্বপ্নের মতন ভুলে গেছেন তেলেনাপোতার সমস্ত স্মৃতি, এমনকি যামিনীকেও। বুকের ভিতর তার যতই ছ্যাঁত করে উঠুক না কেন, কোনো এক মুহূর্তে শহুরে পরিবেশে ফিরে সেই সমস্ত চিন্তা ভাবনা বহু দূরের এক স্বপ্নে পরিণত হয়েছে। গল্পের কথক চরিত্রের সাথেই আমরা নিরঞ্জন চরিত্রটি সম্পর্কে দু এক কথা শুনে নেব। এই নিরঞ্জন কে? নিরঞ্জনের কি কোনো অস্তিত্ব আমরা গল্পে দেখতে পেয়েছি? এই নিরঞ্জন কেবল একটি নাম হিসেবেই ব্যবহৃত হয়েছে, কিন্তু আসলে এই নিরঞ্জন শহুরের মধ্যবিত্ত সমাজেরই এক প্রতিনিধি বিশেষ। এই নিরঞ্জন একটা শরীর, যে শরীরে কখনো গল্পের কথক আত্মারূপে প্রবেশ করেছে, কখনো বা সত্যিকারের যে নিরঞ্জন তার আত্মা সেখানে প্রবেশ করেছে। অর্থাৎ এই গল্পের সত্য নিরঞ্জন এবং মিথ্যা নিরঞ্জন বলে এক মহা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। গল্পের কথক মিথ্যা নিরঞ্জন সেজে যামিনীর মাকে প্রতিশ্রুতি যেমন দান করেছিলেন, তেমন সত্যিকারের নিরঞ্জনও প্রতিশ্রুতি দান করেছিলেন যামিনীর মাকে। এখানে নিরঞ্জন কেবলমাত্র আর নাম হয়ে থেকে যায়নি, নিরঞ্জন হয়ে গেছে এক বিশেষ রোম্যান্টিক এবং কল্পনা পিয়াসী মধ্যবিত্ত সমাজের ছবি হিসেবে। পরেই আমরা দেখে নেব যামিনী চরিত্রটিকে। অবশ্য যামিনী চরিত্রটিকে একা আবিষ্কার কখনো করা যাবে না। যামিনী চরিত্র, যামিনীর মা, এই চরিত্রটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তেলেনাপোতা নামক এক গ্রামে বসবাসকারী এক যুবতী যামিনী। যামিনীর বর্ণনা লেখক কিভাবে দিয়েছেন? যামিনীকে দেখলে কি মনে হয়? তার ক্ষীণ দীর্ঘ অপুষ্ট শরীর দেখলে মনে হবে কৈশোর অতিক্রম করে যৌবনে উত্তীর্ণ হওয়া তার যেন স্থগিত হয়ে গেছে। যামিনীর চরিত্রটি এইরকমই। বাংলার যে অপুষ্টির শিকার যে সমস্ত গ্রামগুলি, যেখানে অনাহার দরিদ্র নিত্য যাতায়াত করে, সেই রকমই গ্রামের এক বাসিন্দা যামিনী। যামিনী এক অসহায়া মায়ের কন্যা, যার শারীরিক গঠন ঠিকমতো হয়ে উঠতে পারেনি, গড়ে উঠতে পারেনি সে নিজের ভঙ্গিতে। যৌবনের সমস্ত উদ্দাম স্রোত তার শরীরকে ঠিকমতো ছুঁয়ে উঠতে পারেনি। কেন ছুঁয়ে উঠতে পারেনি? দারিদ্র্যের কারণে, অনাহারের কারণে। যামিনী শুধু প্রতীক্ষা করে গেছে সেই নিরঞ্জনের। কোন নিরঞ্জনের? যে নিরঞ্জনের আসলে কোনো অস্তিত্বই নেই, যে নিরঞ্জন কেবলমাত্র একটি নাম বিশেষ। সেই নামকে ভাঙিয়ে এক একজন এসে শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়ে যায় মাত্র। যামিনী এরকমই একটি অসহায়া কন্যা। যামিনীর অন্তর্লোককে লেখক দেখিয়েছেন কিভাবে? গল্পের কথক যখন যামিনীর মায়ের কাছে যামিনীকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছেন, তখনই দেখা গেছে যামিনীর অন্তর্লোক উন্মোচিত হয়ে উঠেছে, তার ভিতরের সমস্ত কথা। যখন লেখক বলেছেন, বাইরে কঠিন মুখোশের অন্তরালে তার মধ্যেও কোথাও যেন কি ধীরে ধীরে গলে যাচ্ছে, ভাগ্য ও জীবনের বিরুদ্ধে গভীর হতাশার উপাদান তৈরি এক সুদৃঢ় শপথের ভিত্তি আলগা হয়ে যেতে বুঝি দেরি নেই। এইরকমই আলো আঁধারি মাখা আশা নিরাশার ভিত্তিভূমি তেলেনাপোতার আবিষ্কার গল্পের চরিত্র যামিনী। এই যামিনী কিন্তু আদেও কোনো মিথ্যে কল্পনা নয়। এই যামিনী বা এই যামিনীর দল বাংলার প্রতিটা গ্রামে লক্ষ্য করা যায়। যেই যামিনীদের শহুরে নিরঞ্জনরা বিভিন্নভাবে প্রতিশ্রুতি দিয়ে
পিছিয়ে আসে। গল্পে যামিনীর মা চরিত্রটিও ঠিক একই রকমের, গ্রাম বাংলার এক অসহায়া মায়ের প্রতিভূ, যার কোনো সম্বল নেই, কন্যাকে পাত্রস্থ করার কোনো কিছু নেই। সে খালি দিন গুনে কি করে তার কন্যাকে কেউ উদ্ধার করবে, সেই আশায় দিন গুনে। এরকমই এক চরিত্র যামিনীর মা। যামিনীর মায়ের মধ্যেও আশ্বাস দেখা দেয় যখন মিথ্যা নিরঞ্জনরা তাকে প্রতিশ্রুতি দিয়ে যায়, আবার যামিনীর মা ভেঙেও পড়েন যখন সেই নিরঞ্জনরা শহর থেকে আর ফিরে আসেন না। এরপরে আমরা দেখে নেব যে তেলেনাপোতা গল্পের যে গঠনরীতির বিশিষ্টতা তা কোথায়। এই গল্পটিকে লেখক মূলত টেকনিকের দিক থেকে অভিনবভাবে সৃষ্টি করেছেন। গল্পটির মধ্যে উপস্থাপনা ভঙ্গির যে গতানুগতিক শিল্পরীতি তার ছাপ মোটেই পাওয়া যায় না। এ অন্যান্য গল্পগুলো থেকে একদমই আলাদা। এর অঙ্গ একেবারেই অন্য ধরনের। এই আঙ্গিকগত বিচারের ক্ষেত্রে কতগুলো পয়েন্টকে আমরা মাথায় রাখতে পারি। কি সেই পয়েন্টগুলো একবার জেনে নিই। এই গল্পটিকে মূলত লেখক অভিনব করে গড়ে তোলার খাতিরে গল্পের পরিবেশ ও চরিত্র নির্মাণে বেশ গুরুত্ব দিয়েছেন। তেলেনাপোতার যে রহস্যঘন রোম্যান্টিক পরিবেশ লেখক সৃষ্টি করেছেন তা আমাদের চোখে এবং লেখকের চোখে হয়ে উঠেছে মূলত কাব্যময়। যেমন ধরো, বেশ কিছু লাইনের মধ্যে দেখা গেছে বোবা জঙ্গল থেকে কে যেন অমানুষিক এক কান্না নিংড়ে নিংড়ে বার করছে, বা নিবিড় অনাদি অনন্ত স্তব্ধতায় সবকিছু নিমগ্ন হয়ে আছে। এই বাক্যগুলো আসলে কাব্যিক অনুভূতিকেই আমাদের কাছে নিয়ে আসে। তাছাড়া এও দেখা যায় যে লেখকের এই যে গল্পে তেলেনাপোতা গ্রাম, এই গ্রাম ভাবনা তো এক স্বাতন্ত্র লক্ষ্য করা যায়। এই নামটা শুনলেই বোঝা যায় যে এরকম নামে গ্রাম বাংলায় কোথাও গ্রাম হয়তো নেই। আবার এও জানা যায় যে তেলেনাপোতা আসলে বাংলার সব দারিদ্র অনাহার লাঞ্ছিত গ্রামেরই প্রতীক। গল্পের কথন ভঙ্গিতেও লেখক বেশ এক অভিনবত্ব দেখিয়েছেন। গল্পটিকে লেখক বর্ণনা করেছেন মূলত ভাববাচ্যে, ভবিষ্যৎ ভাববাচ্যে আগাগোড়া গল্পের বাক্যগুলিকে গঠন করেছেন লেখক। একই সাথে ক্রিয়াকালের ব্যবহার আমাদের চমকে দিয়েছে প্রতিপদে। গল্পের উত্তম পুরুষ যে নায়ক, তার স্বভাবের যে বৈশিষ্ট্য তাও ভালো করে ধরা পড়েছে গল্পে। গল্পের প্রতিটা বর্ণনাই উঠে এসেছে মূলত হতে পারে, হবে, এমনটা মনে হবে ইত্যাদি খণ্ডবাক্যের মধ্যে দিয়ে। গল্পে বেশ কিছু সিচুয়েশনও লেখক সৃষ্টি করেছেন। খণ্ড খণ্ড সিচুয়েশন সৃষ্টি করে সেই সিচুয়েশনগুলোকে এক সূত্রে গেঁথে দিয়েও লেখক এক অভিনব গল্প ফেঁদেছেন এখানে। এই সিচুয়েশনের মধ্যেই এক বিশিষ্ট সিচুয়েশন হচ্ছে নিরঞ্জন নামে এক সত্তাকে রেখে শহর থেকে এক ব্যক্তিকে নিয়ে এসে সেই নিরঞ্জনের জায়গায় বসিয়ে দেওয়া এবং মিলিয়ে দেওয়া। এই গেল মূলত গল্পের উপস্থাপনার দিক। এরপরে আমরা আসতে পারি গল্পের নামকরণের জায়গায়। প্রত্যেকের সুবিধার্থে বলে রাখা ভালো যে আমরা যে সমস্ত গল্প বা উপন্যাস পড়ে থাকি তা মূলত 3 ধরনের নামকরণের ভিত্তিতে হয়ে থাকে। প্রথমটি হলো চরিত্র নির্ভর নামকরণ। বেশ কিছু চরিত্রকে কেন্দ্র করে যে সমস্ত গল্প বা উপন্যাসের নাম হয়, যেমন দেবদাস, শ্রীকান্ত, বঙ্কিমচন্দ্রের চন্দ্রশেখর ইত্যাদি, বা শরৎচন্দ্রের ছোট গল্প লালু, লালুর পাঁঠাবলি ইত্যাদি ধরনের। আবার বেশ কিছু গল্প গড়ে ওঠে মূলত ঘটনাকে কেন্দ্র করে, ঘটনা নির্ভর নামকরণ। কেমন? তারপরে আমরা আসতে পারি সেটা হচ্ছে ব্যঞ্জনাধর্মী নামকরণ। প্রেমেন্দ্র মিত্র তার তেলেনাপোতা আবিষ্কার গল্পটিকে মূলত ব্যঞ্জনাধর্মী নামকরণের মধ্যে দিয়ে ব্যক্ত করেছেন। গল্পের নাম তেলেনাপোতা আবিষ্কার। এই আবিষ্কার যে শব্দটা, এই আবিষ্কার শব্দটার ইংরাজি অভিধানে সাধারণত 2 রকমের ভিন্ন রূপ আছে। একটি হলো ডিসকভারি
অর্থাৎ যা আছে আজও অজানা তাকে খুঁজে বের করা, এবং অন্যটি হলো ইনভেনশন, যা নেই, কোথাও দেখা যায়নি, তাকে খোঁজা বা তাকে আবিষ্কার করা। এই কথাগুলো কেন বলছি? কারণ নামকরণের ক্ষেত্রে লেখক এখানে আসলে এক বিশিষ্টতা দেখিয়েছেন, এক মারাত্মক উদ্ভাবনী শক্তি লেখকের মধ্যে খেলা করেছে। তেলেনাপোতা এই যে গ্রাম, এই গ্রামের নাম আমাদের শুনলেই মনে হয় হয়তো তেলেনাপোতা নামে কোনো গ্রাম নেই বাংলায়, তাকে কোনোদিনই খুঁজে পাওয়া যাবে না। এ কেবলমাত্র লেখকের রোম্যান্টিক ভাবনা মাত্র। কিন্তু আমরা যদি খতিয়ে দেখি তাহলে দেখব যে বাংলাদেশের সমস্ত গ্রামই আসলে লেখকের কল্পনায় তেলেনাপোতার মতোই, যাকে আবিষ্কার করার ক্ষমতা যে কোনো রসিক বা মানবপ্রেমিক মানুষের মধ্যেই সম্ভব। শিল্পী বা আমাদের এই শহুরে সমাজে বসবাসকারী মানুষ যদি একটুখানি চোখ নামিয়ে দেখে তাহলেই দেখতে পাবে সেই সমস্ত গ্রামের দুর্ভিক্ষ অনাহার, সেখানকার মানুষদের নিত্য জীবন সংগ্রাম। তেলেনাপোতা সেই সমস্ত গ্রামেরই প্রতীক। এখানে ইনভেনশন এবং ডিসকভারি দুটোই কিন্তু মিলেমিশে এক হয়ে গেছে। তেলেনাপোতা নেই অথচ আছে। এইভাবেই তেলেনাপোতার অঙ্গভাবনা, নামকরণ, কথক চরিত্র, যামিনী চরিত্র, এছাড়াও তেলেনাপোতা কি আত্ম আবিষ্কারের গল্প ইত্যাদি বিষয়গুলোকে আমরা জেনে নিলাম এই আলোচনার মধ্যে দিয়ে। আশা করি তোমাদের এই আলোচনা ভালো লেগেছে। তোমরা এই গল্পের আরও কোনো যদি আলোচনা জানতে চাও বা একাদশ শ্রেণীর আরও যদি অন্য কোনো পাঠ্য আলোচনা পেতে চাও তাহলে নিশ্চয়ই কমেন্ট করো। ভালো থাকবে। শুভরাত্রি।